Okay. In Principles of Good Writing, Elahi, he's pointing out different rules. He has pointed out several rules that he thinks that any writer should follow or should observe if he or she wants to improve his writing skills. So it's very relevant kind of essay because we all need to know the rules and different things which are helpful for improving the writing skills, because we all have to write as we are all students of arts department, so we have to write essays, articles, and we also have to write long answers. So we all need to know the different principles that he actually termed it as principles of good writing. So how to improve your writing, uh, how to know the basic principles or the uh, primary things which make any kind of writing more impressive for the readers, more acceptable for the readers. So let us try to read the essay. So in the first paragraph, in the very beginning, the essayist uh, points out to very important things. That is, he says, to write well, you have to be able to write clearly and logically. So these two things are very important while we write, because যখন আমরা লিখবো তখন শুধুমাত্র যে ইমোশন দিয়ে সবকিছুকে লেখা যায় না, কারণ সেটা সেই ক্ষেত্রে সেটা ভীষণ রকম ভাবে একটা পার্সোনাল ভিউ পয়েন্ট হয়ে যায়, তার সঙ্গে অনেকে রিলেট নাও করতে পারে। তাই লেখার সময় সবসময় যে এটা খেয়াল রাখতে হবে যে লেখাটা যেন লজিক্যাল হয়, আর্গুমেন্টেটিভ হয়, যে লেখার মধ্যে একটা আর্গুমেন্টের একটা ডেভেলপমেন্ট থাকবে সবসময়, তবেই সেই লেখাটি সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে। সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। যদিও আবেগপ্রবণ লেখা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চট করে রিডার্সদের মনকে জয় করে, কিন্তু সেই লেখাটার খুব একটা বেশি রেলিভেন্স থাকে না। সেই লেখাটি যে খুব একটা বেশি আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সঙ্গে খুব একটা বেশি ম্যাচ করে না। তাই সেই লেখাটি কিন্তু খুব একটা মানে তার যেটাকে আমরা বলি যে তার যে একটা রেলিভেন্স টু টাইম, সময়ের সঙ্গে তার যে একটা প্রাসঙ্গিকতা, সেটা কিন্তু সেটা থাকবে না সেই লেখাটি, যার ফলে তার স্থায়িত্ব থাকবে না বেশি দিন। তাই আবেগপ্রবণ লেখার ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন সেটা লজিক্যাল, যে তার যে স্ট্রেংথ সেটা যেন হারিয়ে না যায়। সো একটা ব্যাপার হচ্ছে টু থিঙ্ক যে লজিক্যালি, এবং একই সঙ্গে টু থিঙ্ক ক্লিয়ারলি। দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং, টু থিঙ্ক ক্লিয়ারলি। যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ভাবনার মধ্যে অনেক বায়াস অ্যান্ড প্রেজুডিস চলে আসে যখন আমরা কিছু লিখতে যাই। সেই লেখার মধ্যে বায়াস চলে আসে, প্রেজুডিস চলে আসে, যেগুলো অনেক যে প্রি অ্যাজাম্পশনস, যেগুলো আগে থেকে আমরা ভেবে নিই, কিন্তু আদৌ আমি যেটা লিখছি সেটা আদৌ তাই কি না, সেই জিনিসটা কিন্তু ভাবাটা খুব দরকারি, এবং সেই জন্য ক্লিয়ার থিঙ্কিং এর খুব প্রয়োজন, যেটা হচ্ছে যে দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ যে প্রেজুডিস অ্যান্ড বায়াস। সেটা খুব ইম্পর্টেন্ট যে কোনো রাইটারের ক্ষেত্রে। সেই জন্য তিনি দুটো ইম্পর্টেন্ট জিনিসের কথা বলছেন, টু রাইট ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, and you cannot do this unless you can think clearly and logically too. So to write clearly and logically, you must have to think clearly and logically, যে লজিক্যালি ভাবা এবং হচ্ছে যে ক্লিয়ারলি ভাবা। কিন্তু এটা মানে হয়তো মানে বোঝার ক্ষেত্রে অতটা সমস্যা না হলেও, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন, যে যতক্ষণ আমি এটা প্র্যাকটিসের মধ্যে না আনছি ততক্ষণ কিন্তু কখনোই আমার লেখার মধ্যে সেটা রিফ্লেক্টেড হবে না। সো টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, ইটস কাইন্ড অফ ইটস অ্যাকচুয়ালি বেসড অন ইওর প্র্যাকটিস। যে শুধুমাত্র যে আমি লজিক্যালি বা ক্লিয়ারলি ভাবলেই সেটা ভাবা যায় না। তাই সেক্ষেত্রে হচ্ছে যে একটা প্র্যাকটিসের প্রয়োজন, যে এটা লিখতে লিখতে সেই জায়গাটা তৈরি হয়। সেই কথাটা তিনি পরে আসবেন। যাই হোক,
ইফ ইউ ক্যানট ডু দিস ইয়েট ইউ শুড ট্রেন ইউর সেলফ টু ডু ইট। এই যে কথাটা বলছেন যে এটা কিন্তু কাইন্ড অফ এ ট্রেনিং। সো উইদাউট ট্রেনিং you cannot even think logically, think clearly. So it needs a rigorous training. So writing is actually a rigorous training. মানে যেটা আমরা ভাবি যে যে কোনো রাইটার মানে যে হঠাৎ করে তিনি লিখলেন আর সে লেখাটি ভীষণ রকম অ্যাকসেপ্টেবল হয়ে গেল, তা কিন্তু সাধারণত হয় না। যার ফলে যে কোনো লেখার ক্ষেত্রেই মানে ভালো লেখা লিখতে গেলে তোমাকে তার আগে যে রিগোরাস ট্রেনিং এর দরকার, একটা রিগোরাস প্র্যাকটিসের দরকার, তার আগে সেটা হয় না। আমরা যে কোনো কবিতাই পড়ি না কেন সেটা কিন্তু দেখা যায় যে তার আগে ওটা অনেকবার লেখা হয়েছে, অনেকবার সেটাকে রিভাইজ করা হয়েছে। যে কোনো রাইটারের ক্ষেত্রে তার অনেক লেখা আগে প্রচুর লেখা তাকে আগে লিখতে হয়েছে, যেগুলো পাবলিশড হয়নি, রিজেক্টেড হয়েছে, এবং বহু প্র্যাকটিসের পর তার তিনি সেই জায়গাটা রিচ করেছেন। আর আমাদের ক্ষেত্রে তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিগোরাস ট্রেনিং এর কিন্তু প্রয়োজন। অনেক সময় আমাদের মনে হয় যে যে রাইটিং ক্ষেত্রে যেটা একটা স্পন্টিনিউয়াস এফোর্ট, যে হঠাৎ করে আমি লিখলাম, এই মানে এই ভাবনাটা আমাদের মধ্যে ভীষণ রকমের প্রচলিত যে 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 লেখে সে মানে সে খুব প্রতিভাবান হয় আর কি, সে জিনিয়াস হয় আর কি, যে সে এমনিতেই লেখে, মানে তাকে ট্রেনিং নিতে হয় না। কিন্তু এটা ভুল ধারণা। উইদাউট ট্রেনিং ইউ ক্যানট মেক এনিথিং পারফেক্ট। পারফেকশনে পৌঁছতে গেলে কিন্তু তোমাকে সেই ট্রেনিং এর দরকার। মানে জাস্ট আউট অফ ইউর ট্যালেন্ট ইউ ক্যানট ডু সামথিং পারফেক্টলি। তা না হলে তো এই ট্রেনিং এর প্রয়োজন হতো না, শুধু লেখার ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রেই তাই। So you should train yourself to do it by taking particular problems and following them through point by point to a solution, without leaving anything out or without avoiding any difficulties that you meet. তাহলে কিভাবে তোমাকে ট্রেন করতে হবে? যে ইউ শুড ট্রেন ইউর সেলফ টু ডু ইট বাই টেকিং পার্টিকুলার প্রবলেমস। ট্রেনিংটা কিসের ট্রেনিং? টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। এবং সেই ট্রেনিংটা কিভাবে হবে? যে ইউ হ্যাভ টু ডু ইট বাই টেকিং পার্টিকুলার প্রবলেম। যে কোনো একটা প্রবলেমকে আমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে যে বিষয়টা আমি লিখবো, এবং তখন কি করতে হবে যে সেই প্রবলেমটা, মানে প্রবলেম বলতে যে যেটা আমরা বুঝি তা নয়, মানে প্রবলেম মানে যে কোনো একটি ইস্যু যেটা নিয়ে লেখা যেতে পারে, এবং সেই প্রবলেমটা আমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে যে আমি কি বিষয়ে লিখবো, অ্যান্ড ফলোইং দেম থ্রু পয়েন্ট বাই পয়েন্ট টু আ সলিউশন। তাহলে যেই সমস্যাটা নিয়ে আমি বলছি সেই সমস্যাটাকে তার সমাধান, তার সলিউশন কি হতে পারে, যে সেটাকে আমাকে পয়েন্ট বাই পয়েন্ট মানে লজিক্যাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে সেই জায়গাটা রিচ করতে হবে। যে আমি একটি সমস্যা বললাম আর সঙ্গে সঙ্গে তার সমাধান কি সেটাই আমি এক্সপ্লেন করতে শুরু করলাম, কিন্তু সমাধান বলার আগে কিন্তু কেন আমি এই সমাধানটার কথা বলছি সেই জায়গাটায় কিন্তু একটা লজিক্যাল যে একটা যে আর্গুমেন্টের দরকার, যে এবং তারপরেই আমি সেই সলিউশনের জায়গাটায় রিচ করব। আর তা না হলে কিন্তু সেটা কখনোই রিডার্সের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল মনে হবে না। যে যদি আমি যে সমস্যা এবং সমাধান দুটোই পাশাপাশি রাখি, আর তার মাঝখানে কিন্তু একটা যে লজিক্যাল ডেভেলপমেন্টটা থাকাটা ভীষণ জরুরি, যেটা পয়েন্ট বাই পয়েন্ট হবে টু এ সলিউশন, উইদাউট লিভিং এনিথিং আউট, উইদাউট অ্যাভয়েডিং এনি ডিফিকাল্টিস দ্যাট ইউ মিট। এটাও রাইটিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন লিখি তখন হয় কি যে অনেক কিছু আমরা ইচ্ছে করে অ্যাভয়েড করে যাই। যে যে কেন অ্যাভয়েড করি? কারণ সেই জায়গাগুলো ইনক্লুড করতে গেলে হয় আমাকে অনেক বেশি স্টাডি করতে হবে, কিংবা যে সেই বিষয়গুলো আমি ভালো করে জানি না, কারণ আমি আগে থেকে একটা সলিউশন ভেবে নিয়েছি এবং সেই জায়গায় আমি মানে খুব যে খুব ইজিলি আমি সেই জায়গাটায় যে রিচ রিচ করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে তার পাশাপাশি আরো অনেক যে বিষয় রয়েছে যেগুলো হয়তো আমার এই আর্গুমেন্টের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে, কিন্তু সেগুলোকে আমি কি করছি? অ্যাভয়েড করে যাচ্ছি। তাহলে কি হচ্ছে যে সেটা করলে হবে না। রাইটিং কে তুমি যদি আমরা খুব সবার কাছে সেটাকে অ্যাকসেপ্টেবল করতে চাই, তাহলে অবশ্যই যে সেই বিষয়গুলোও কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। সেটা বলছে উইদাউট অ্যাভয়েডিং এনি ডিফিকাল্টিস দ্যাট ইউ মিট। তাহলে সেই ডিফিকাল্টি গুলোকে অ্যাভয়েড করলে চলবে না। রাইটিং এর ক্ষেত্রে এই ইমপ্রুভমেন্টটা খুব জরুরি। যে দেখা যাচ্ছে আমি যখন লিখছি তখন অনেক সময় ডিফিকাল্টি সেরকমও আছে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি ঠিক কি ধরনের এক্সপ্রেশন ইউজ করব,
সেগুলো দেখা যাচ্ছে যে আমি খুব একটা যখন আমার সমস্যায় পড়ছি আমি, তখন দেখা যাচ্ছে যে সেগুলোকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। দিয়ে যে আমি যেরকম স্টাইলে লিখি সেটাকেই আমি মেনটেন করে যাচ্ছি, কারণ সব লেখার ক্ষেত্রে একরকম স্টাইল মেনটেন করা যায় না, বা সেটা সুটেবল হয় না। কিন্তু সেই ডিফিকাল্টিস গুলো কিন্তু ফেস করতে হবে, আদারওয়াইজ কখনোই সেই লেখাটি খুব একটা যে যেটাকে তিনি বলছেন যে গুড রাইটিং হবে না। ফর এক্সাম্পল, ইউ মে টেক দ্য প্রবলেম, হোয়াট ডু আই মিন হোয়েন আই সে দ্যাট আই এম এ ফ্রি পার্সন। এটা একটা প্রবলেম যেটা আমরা যেটা তিনি এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছেন, যে এরকম একটা প্রবলেম আমরা ধরে নিতে পারি যে হোয়াট ডু ইউ মিন বাই আ ফ্রি পার্সন। খুব সিম্পল একটি প্রশ্ন, এবং এটাকে নিয়ে যদি আমি লিখতে চাই যে ফ্রি পার্সন বলতে আমরা কি বুঝি, তাহলে ফ্রি পার্সন বলতে আমরা কি বুঝি, এটা যখন আমি এক্সপ্লেন করব তখন কিন্তু মানে ফার্স্ট যে ভাবনাটা আমার আসবে যে টু টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তাহলে ফ্রি পার্সন যে একজন মানুষ, একজন স্বাধীন মানুষ, কে, কাকে আমরা বলবো, যখন আমি এই বিষয়টা এক্সপ্লেন করব তখন আমার ভাবনার মধ্যে অবশ্যই একটি লজিক্যাল আর্গুমেন্ট থাকবে, আদারওয়াইজ সেই কথাটি কিন্তু খুব একটা বেশি যে অ্যাকসেপ্টেবল হবে না। মানে আমি যদি আবেগপ্রবণ ভাবে বলি যে যে একজন স্বাধীন মানুষ হচ্ছে সেই যে 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 সে সে সবকিছু করতে পারবে, তার ইচ্ছে মতন চলতে পারবে, সে যে আহ, সে যা তার যে তার যে প্রফেশন তার চাই, সে চাইলে সেটাকে চুজ করতে পারবে, এই সমস্ত কিছু, এই যা কিছু মানুষ যা কিছু করতে চায় সে যদি করতে পারে, তাহলে সে স্বাধীন মানুষ। এই যে আমি একটা কথা বললাম, এটা খুব একটা জেনারেল কনসেপ্ট থেকে বললাম, এবং যে এর মধ্যে কোনো কিন্তু লজিক্যাল অ্যানালিসিস কিছুই থাকলো না। মানে স্বাধীন মানুষ বলতে আমরা এটাই বুঝি যে যে আমি যা চাই সেটাই আমি করতে পারি, তাহলেই আমি স্বাধীন মানুষ। তাই এটা একটা খুব সাধারণ কথা, কিন্তু দেখা যাচ্ছে আমার এই কথার মধ্যে লজিক্যাল আর্গুমেন্ট নেই। স্বাভাবিকভাবেই যখন কেউ আমাকে প্রশ্ন করবে যে তাহলে কি আমি যা খুশি তাই করতে পারি, আমি একটা মানুষকে খুন করতে পারি, বা যে আমার যা ইচ্ছে যে যখন আমার যেটা মনে হয় সেটাই আমি করতে পারি, তাহলে তখনই কি হচ্ছে যে তোমার এই কথা, তুমি যে যে সলিউশনটা বললে এই প্রবলেমের, যে এইভাবে যে কোনো একটি মানুষ চলতে পারলেই সে স্বাধীন, কিন্তু এই কথাটার মধ্যে কিন্তু অনেক সমস্যা থেকে গেল যেগুলো তুমি অ্যাড্রেস করলে না, কারণ তোমার কথার মধ্যে কোনো লজিক্যাল আর্গুমেন্ট নেই। মানে শুধুমাত্র যেটা তোমার ফার্স্ট থটের মধ্যে যেটা এলো সেটাই তুমি বললে, কিন্তু ব্যাপারটা অতটা যে সিম্পল নয়। যার ফলে আমাদের সবসময় মনে রাখতে হবে রাইটিং এর মধ্যে কিন্তু, রাইটিং কিন্তু খুব একটা ডিফিকাল্ট মানে যে যে এরিয়া, মানে কখনোই সেটাকে খুব সিম্পলিফাই করা যাবে না। মানে যখনই তুমি একটা কিছু লিখছো তখনই তোমাকে ধরে নিতে হবে যে যে বিষয়টাকে নিয়ে আমি লিখছি সেটা কিন্তু খুব কমপ্লেক্স, এবং সেই কমপ্লেক্সিটিটাকে কিন্তু তোমাকে মানে মানে পয়েন্ট আউট করতে হবে, এবং সেই কমপ্লেক্সিটিটা ধরা পড়বে তখনই যখনই তুমি মানে রেশনাল থিঙ্কিং করবে। আদারওয়াইজ যে কোনো কিছু খুব সিম্পল, মানে তুমি যে কোনো কিছু খুব ইমোশনালি যদি দেখো, বা খুব সেন্টিমেন্টাল ওয়েতে তুমি যদি দেখো, তাহলে যে কোনো কিছুকে খুব সিম্পল ওয়েতে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু যে কোনো ভাবনার মধ্যে, যে কোনো প্রবলেমের মধ্যে কিন্তু একটা জটিলতা থাকে। সেই জটিলতাটাকে ধরতে গেলে কিন্তু তোমার রেশনাল থিঙ্কিং এর ভীষণ প্রয়োজন। তখন দেখা যাবে যে অনেক ভাবনা যেগুলো আসবে, যেগুলো যে তোমার যে ভাবনা সেগুলোকে কন্ট্রাডিক্ট করবে যখনই তুমি লজিক্যাল থিঙ্কিং করবে। কারণ দেখা যাচ্ছে যে আমি যদি খুব ইমোশনালি লিখতে থাকি তখন দেখা যায় আমি যেটা ভাবি সেটাই আমি বলে যাচ্ছি, কিন্তু তার বাইরেও অনেক কিছু ভাবনা থাকতে পারে। তখন সেটা আসবে কখন, মানে যখন তুমি লজিক্যাল থিঙ্কিং করবে, আদারওয়াইজ কিন্তু সেটা আসবে না। তো সেই জন্যই এখানে বলা হচ্ছে যে যেমন একটি যে ফ্রি পার্সন তাহলে কি হতে পারে, তাহলে যদি আমি খুব লজিক্যালি ভাবি তাহলে কি হবে, যে and then try to find a solution along something like the following lines. Am I free to do anything I like? তাহলে দেখা যাচ্ছে একটি প্রশ্ন আরেকটি প্রশ্নের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে যখন তুমি লজিক্যালি ভাবছো যে এম আই ফ্রি টু ডু এনিথিং আই লাইক, যে আমার যা ইচ্ছে আমি কি তাই করতে পারি। তো স্বাভাবিকভাবেই তখন প্রশ্নটা আসবে, তুমি যদি রেশনালি চিন্তা করো যে নো, আই এম নট ফ্রি টু ফ্লাই টু মার্স ফর এক্সাম্পল, তাহলে এটা আমি পারি না। মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল, তাহলে ফ্রি আমি ঠিকই, বাট আই এম নট ফ্রি টু ডু এনিথিং, আই এম অনলি ফ্রি টু ডু থিংস হুইচ আর পসিবল ফর মি টু ডু।
তাহলে একটি লিমিটেশন এসে গেল ফ্রিডমের মধ্যে। তারপরে যে কোয়েশ্চেনটা আসছে, এম আই দেন ফ্রি টু ডু এনিথিং দ্যাট ইজ পসিবল ফর মি টু ডু? তাহলে আবার তুমি যদি লজিক্যালি চিন্তা করো, তাহলে দেখা যাচ্ছে যে মানে থার্ড কোয়েশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে যে পসিবল যা কিছু সব কি আমি করতে পারি? তাহলে আবার আমি যদি লজিক্যালি চিন্তা করি তাহলে দেখবো যে না, যে পসিবল হলেই আমরা সবকিছু করতে পারি না। নো, আই এম নট ফ্রি টু কিল মাই নেইবার ফর এক্সাম্পল। তাহলে আমার লজিক্যাল আর্গুমেন্টে কি হবে, নেক্সট ডেভেলপমেন্টে কি হবে আর্গুমেন্টে, মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগাল। তাহলে দেখা যাচ্ছে যে এই ফ্রিডমের কনসেপ্টের মধ্যে যে ফার্দার একটা লিমিটেশন এসে গেল, যে শুধুমাত্র পসিবল যেটা সেটাই আমি করতে পারি তা নয়, যেটা লিগাল সেটা আমি করতে পারি, যেটা ইলিগাল সেটা আমি করতে পারি না। তাহলে আবার একটি লিমিটেশন এসে গেল। এবার কথা হচ্ছে যে এখানেও আমাদের প্রশ্ন থাকছে যে সেটা কি, বাট এম আই নট ইন ফ্যাক্ট ফ্রি টু কিল মাই নেইবার প্রোভাইডেড আই ক্যান ডু ইট উইদাউট বিং ফাউন্ড আউট? এই যে এটাই হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট। দেখা যাচ্ছে এর মধ্যেও কিন্তু একটা যে এই ভাবনার মধ্যেও কিন্তু একটা ফ্যালাসি থেকে যাচ্ছে, এবং এই ফ্যালাসিটা ধরা পড়ছে কখন, যখন তুমি এটাকে আরো বেশি লজিক্যালি, আরো বেশি ক্লিয়ারলি ভাবার চেষ্টা করছো, যে তাহলে যে লিগাল, তাহলে যদি যেটা লিগাল সেটা আমি করতে পারি, কিন্তু দেখা গেল যে আমি একটা ক্রাইম করলাম কিন্তু আমি ধরা পড়লাম না, তাহলে কি আমি সেটা করতে পারি? এম আই ফ্রি টু ডু দ্যাট? এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে বাট এম আই নট ইন ফ্যাক্ট ফ্রি টু কিল মাই নেইবার প্রোভাইডেড আই ক্যান ডু ইট উইদাউট বিং ফাউন্ড আউট? যদি ধরা না পড়ে যায় তাহলে কি আমি এটা করতে পারি? এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওয়েল ইয়েস, সুমিতা, ইন হ্যালো ফ্যাক্ট। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 সুমিতা, হ্যাঁ বলছি যে হ্যাঁ। আমার কাছে যে টেক্সটটা আছে না, সেই টেক্সটটাতে এই লাইনটা নেই। তো এই নেই? প্যারাগ্রাফটার একটা না, এই লাইনটা মিস করে যায়, মিসিং ও রয়েছে। তুমি আচ্ছা এই আচ্ছা শুধু এই প্যারাগ্রাফটা একটুখানি ফটো তুলে গ্রুপে দেবে, তাহলে সুবিধা হতো, শুধু এই আচ্ছা প্যারাগ্রাফটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মানে ক্লাসের পরে আমি ওটা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে ওয়েল ইয়েস, ইনফ্যাক্ট আই অ্যাম। হ্যাঁ, যে যদি আমি কেউ যদি আমাকে ফাইন্ড আউট না করতে পারে, যদি আমি ধরা না পড়ি, তাহলে আমি সেটা করতে পারি। কিন্তু এখনো প্রশ্ন থাকছে, মাই ফ্রিডম ইজ দেয়ার ফর লিমিটেড টু হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগাল আনলেস আই ক্যান অ্যাভয়েড বিং ফাউন্ড আউট ইন সামথিং ইললিগাল। তাহলে কি হচ্ছে যে আরেকটি কন্ডিশন এসে গেল, যে যে আমার ফ্রিডমটা লিমিটেড কিসের মধ্যে, যে হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ লিগাল। এবং লিগাল, কেমন লিগাল? আনলেস আই ক্যান অ্যাভয়েড বিং ফাউন্ড আউট ইন সামথিং ইললিগাল। যদি আমি ফাউন্ড আউট না হই, তাহলেও দেখা যাচ্ছে যে যেটা লিগাল নয় সেটা আমি করতে পারি, কারণ সেক্ষেত্রে আই ক্যান অ্যাভয়েড দ্য পানিশমেন্ট। Why are there legal limitations to my freedom? Because if I were free to do harm to others, thereby limiting their freedom, they too would be free to do me harm. এই যে দেখা যাচ্ছে যে এসেটা, যখন এসেটা বলছি, যখন যে প্রশ্নটা প্রথম ছিল সেটা কি ছিল, যে এম আই এ ফ্রি পার্সন, খুব সহজ একটা প্রশ্ন ছিল। এবং তারপরে যে লজিক্যাল আর্গুমেন্ট গুলো যখন এগোচ্ছে, তখন দেখা যাচ্ছে শুরুর দিকে আমাদের কাছে ব্যাপারটা খুব সহজবোধ্য ছিল, যে হ্যাঁ, যে আমরা ফ্রি নই, কারণ যে আমরা সবকিছু করতে পারি না, যেটা পসিবল সেটা করতে পারি। এবং তারপরে আরেকটি যখন কন্ডিশন এলো, সেটা যে যেটা পসিবল অ্যান্ড লিগাল। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এর পরে যখন আরো কিছু প্রশ্ন এখানে আসছে লজিক্যাল আর্গুমেন্টের মধ্যে দিয়ে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভাবনাটা খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, খুব জটিল হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে শুরুর দিকে আমরা যত সহজে জিনিসটাকে বুঝতে পারছিলাম, এবার কিন্তু আমাদের বারবার থামতে হচ্ছে, কারণ যে ভাবনাটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। এটাই আমি বলতে চাইছিলাম, যে লজিক্যাল আর্গুমেন্ট যখন তুমি যে লেখার মধ্যে যখন তুমি নিয়ে আসবে, তখন কিন্তু তোমার লেখাটা যে জটিল হতে বাধ্য। হ্যাঁ, ইট ইজ বাউন্ড টু বি কমপ্লেক্স। এবং তখনই কিন্তু সেই লেখাটা অনেক বেশি যে তার যে স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য এই কথা এখানে তিনি কি বলছেন, যে হোয়াই আর দেয়ার লিগাল লিমিটেশনস টু মাই ফ্রিডম? বিকজ ইফ আই ওয়ার ফ্রি টু ডু হার্ম টু আদার্স, এখানে একটা প্রশ্ন, সেটা কি, যে ইফ আই এম ফ্রি টু ডু harm to others,
thereby limiting their freedom। তাহলে যখন আমি যে আই এম ডুইং হার্মস টু আদার্স, তাহলে কি হচ্ছে যে স্বাভাবিকভাবে কি হচ্ছে যে আই এম লিমিটিং দেয়ার ফ্রিডম, তো আই এম এনক্রোচিং আপন দেয়ার ফ্রিডম, তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমি খর্ব করছি। তাহলে সেখানে সমস্যাটা কি হচ্ছে যে দে টু উড বি ফ্রি টু ডু মি হার্ম। তাহলে এখানেও প্রবলেমটা থেকে যাচ্ছে যে তারাও তো এই ফ্রিডমটা এনজয় করবে, তো দে উইল অলসো ডু হার্ম যে আপন মি। তাহলে এখানেও একটা প্রবলেম থেকে যাচ্ছে, এন্ড আন্ডার দিস কন্ডিশনস আই উড হ্যাভ লেস চান্স অফ ফ্রিডম দেন ইফ আই অ্যান্ড এভরিবডি এলস অ্যাকসেপ্টেড সার্টেন লিগাল লিমিটেশনস। তাহলে লিগাল লিমিটেশনস এর প্রয়োজনটা এখানেই, যে আমি যদি কারোর হার্ম করি, তাহলে আমি যদি সেই ফ্রিডমটা এনজয় করি যে আমি যে কোনো কারোর ক্ষতি করতে পারি, তাহলে প্রবলেমটা হচ্ছে এখানে যে সেই ফ্রিডমটা সবাই এনজয় করবে, মানে অন্যরাও আমার ক্ষতি করবে। স্বাভাবিকভাবেই এই ফ্রিডমের মধ্যে লিগাল লিমিটেশনসটা থাকার প্রয়োজন আছে। Certain legal limitations on our freedom in order to protect the latter against arbitrary interference by others। তাহলে আরবিট্রারি ইন্টারফেয়ারেন্স গুলোকে যে ডিফেন্ড করতে বা এগুলো থেকে আমাদের নিজেকে প্রোটেক্ট করতে গেলে লিগাল লিমিটেশনসটা খুব প্রয়োজন ফ্রিডমের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে তিনি কি বলছেন নেক্সট প্যারাগ্রাফ, at first you may find clear step by step thought very difficult। শুরুর দিকে এই ভাবনাটা একটু ডিফিকাল্ট মনে হবে, তার কারণ হচ্ছে যে যেটা আমি বললাম যে আমরা খুব সিম্পল ওয়েতে ভাবতে পছন্দ করি, কারণ সেটা আমাদের খুব একটা বেশি যে যেটাকে বলে মাথা খাটাতে হয় না। আহ, এবং সেই কারণেই কি হয় যে এই স্টেপ বাই স্টেপ যে থিঙ্কিং, যেটা বলা হচ্ছে যে লজিক্যাল যে আর্গুমেন্টটা, সেটা প্রথম দিকে একটু আমাদের কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, যে অনেকটা ভাবতে হয়। আহ, যার কারণে দেখা যায় যে ইমোশনাল স্পিচ বেশি অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করে। যে কারণ তার মধ্যে কোনো লজিক্যাল আর্গুমেন্ট থাকে না, কারণ লজিক্যাল আর্গুমেন্ট অ্যাপ্লাই করতে গেলে কি হবে যে তোমাকে অনেকটা মাথা খাটাতে হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ব্রেন। আর সেটা আমরা করতে চাই না সাধারণত। সেজন্য আমরা দেখি যে পলিটিশিয়ানসরা সবসময় খুব ইমোশনাল স্পিচ দেয়। মানে তাদের কথার মধ্যে দেখা যায় খুব, যেটাকে বলে যে মানে ওই প্লাটিটিউডস থাকে প্রচুর, মানে যে যে কথাগুলো বললে মানে হঠাৎ করে মানুষ খুব ইমপ্রেসড হয়ে যায়, তারা খুব অ্যাপ্লড করে আর কি, কারণ ওই ওই কথাগুলোর মধ্যে কোনো লজিক্যাল আর্গুমেন্ট নেই, মানে সেটা নিয়ে খুব একটা ভাবতে হয় না, মাথা খাটাতে হয় না, সেটা করে জটিল হয় না। তো এখানে দেখা যাচ্ছে যে যখন তুমি স্টেপ বাই স্টেপ ভাববে তখন কিন্তু ভাবনাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। ইউ মে ফাইন্ড দ্যাট ইউর মাইন্ড কন্টিনিউয়ালি ওয়ান্ডার্স। লজিক্যাল আর্গুমেন্টে মানে পৌঁছতে গেলে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো তৈরি হবে। বাট প্র্যাকটিস উইল ইমপ্রুভ ইউর এবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ওই যে বিখ্যাত কথাটা রয়েছে, ভাবনা প্র্যাকটিস করো। তাহলে যতক্ষণ তুমি এই ভাবনাটা প্র্যাকটিস না করবে ততক্ষণ কিন্তু তোমার এই লজিক্যাল আর্গুমেন্টটা তৈরি হবে না। যে কোনো একটা বিষয়কে যখন তুমি দেখছো, দেখার সঙ্গে সঙ্গেই সেই জায়গার মধ্যে যে সমস্যাগুলো কি, যে আহ, যে চট করে যে যেটা হচ্ছে যে মনের মধ্যে আসা, সেটা কিন্তু আসে না যদি না আমরা সেই প্র্যাকটিসটা না করি। এবং সেই কারণে দেখা যায় যে সবসময় আমরা দেখা যায় যে অন্যরা যেটা ভাবছে সেটাকে সেটাকে আমরা খুব সহজেই অ্যাকসেপ্ট করে ফেলি, যেটা আমরা দেখি যে ওই আহ, যে যেটা মানে খুব আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স যেটা হয় যে যে লেখাগুলো যে ভীষণ রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়, দেখা যায় যে একটা লেখা যে শেয়ার হলো এবং আমরা দেখেই বলি যে কি অসাধারণ কি দারুণ বলি সেটাকে শেয়ার করতে শুরু করে দিই, কিন্তু দেখা যায় তার বিরুদ্ধে যে কোনো একটা কাউন্টার আর্গুমেন্ট তৈরি করতে আমি পারি না। মানে যখনই কেউ ওপরে লিখে দিচ্ছে যে কি অসাধারণ লেখা সবাই পড়ুন, বা যে ওই যে যেগুলো আমি বলি আর কি যে মন ছুঁয়ে গেল পড়েই আর কি, যে তখন আমরা কি করি যে যখনই ওপরে হেডিংটা দেখি তখন আমি মনে ধরেই নিই যে এই লেখাটা খুব ইম্পর্টেন্ট লেখা এবং সেটা অ্যাকসেপ্টেবল, এবং পরে আমি ওই আর্গুমেন্টের মধ্যেই চলে আসি, মানে সে যায় আর্গুমেন্ট অ্যাকচুয়ালি নেই, সে যে কথাটা বলছে সেটা ভীষণ একটা ইমোশনাল একটা সেন্টিমেন্টাল একটা রাইটিং, এবং সেটা পড়ে কি হচ্ছে যে আমরা ভীষণ ইমপ্রেসড হয়ে যাই, কারণ আমরা কোনো লজিক্যাল কোনো যে এবিলিটি ওর মধ্যে মানে অ্যাপ্লাই করছি না। তারপরে যেহেতু এটা খুব একটা সেন্টিমেন্টাল লেখা, তাই যখন আমরা ওটা পড়ছি তখন স্বাভাবিকভাবে খুব ইমপ্রেসড হয়ে যাচ্ছি, এবং ইমপ্রেসড হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে শেয়ার করে দিচ্ছি, এবং দেখা যায় সেই লেখাগুলো ভীষণ রকম ভাবে অ্যাকসেপ্টেবল হয়, যে ওই সমস্ত গ্রুপে এগুলোকে শেয়ার করতে আমরা শুরু করি।
কিন্তু দেখা যাচ্ছে সেই লেখাগুলোর মধ্যে যখনই তুমি লজিক্যাল অ্যানালিসিস আনবে, যখন রেশনালি ভাবতে শুরু করবে, তখন দেখবে যে ওই লেখাটির যে ভাবনাটা সম্পূর্ণ মানে সেটা ব্রেক করে যাবে। তা যাই হোক, তা সেই সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট লেখার ক্ষেত্রে। সেজন্যই তিনি বারবার এটাকে খুব এমফাসাইজ করছেন স্টেপ বাই স্টেপ। সেজন্য তিনি বলছেন এই থিঙ্কিংটা হতে পারে খুব ডিফিকাল্ট। In order to increase your vocabulary and to improve your powers of expression, you should read widely and carefully. তাহলে এখানেও একটা যে সমস্যা আমাদের লেখার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে প্রপার ভোকাবুলারি সবসময় আমাদের মনে আসে না, যে আমাদের কিছু স্টক ভোকাবুলারি যেগুলো আমরা সবসময় হয়তো বলে থাকি, তো সেই স্টক ভোকাবুলারি গুলোই আমরা সবসময় বলি, কিন্তু দেখা যায় যে সেই ক্ষেত্রে আহ, যে লেখাটা সবসময় অতটা ইমপ্রেসিভ হয় না। তাহলে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি অ্যান্ড টু ইমপ্রুভ ইউর পাওয়ার্স অফ এক্সপ্রেশন, ইউ শুড রিড ওয়াইডলি। তাহলে সেটা সলিউশনটা কি, যে ইউ শুড রিড ওয়াইডলি। কিন্তু শুধু প্রচুর পড়লেই হবে না, তাহলে যারা প্রচুর পড়ে তারা খুব ভালো রাইটার হতে পারতো। তাহলে কি হচ্ছে যে যে যেমন পড়তে হবে, প্রচুর ভালো লেখা পড়তে হবে, একই সঙ্গে কিন্তু পড়াটার ক্ষেত্রে কি হচ্ছে খুব কেয়ারফুল রিডিং হতে হবে, খুব কেয়ারফুল রিডিং হতে হবে। বোঝা গেল? যে কেয়ারফুল রিডিং না হলে কিন্তু তখন কখনোই তুমি শিখতে পারবে না যে যে ঠিক কোন ক্ষেত্রে কিভাবে আমি যে যে কি ধরনের এক্সপ্রেশন বা কি ধরনের ভোকাবুলারি আমি ইউজ করব। And keep a notebook in which to write down words and expressions that particularly strike for you. তাহলে কি হচ্ছে যে তিনি যেটা বলছেন যে একটা নোটবুক রাখা, যে টু টেক ডাউন যে সাম সব ইমপ্রেসিভ এক্সপ্রেশনস এন্ড ভোকাবুলারি, যেটা আমাদের হঠাৎ করে স্ট্রাইক করতে করলো হয়তো, যে এই শব্দটা তো খুব সুন্দর শব্দ, খুব সুন্দর অ্যাপ্লিকেশন, আচ্ছা এটা লিখে রাখি, বা এক্সপ্রেশনটা তো খুব সুন্দর, খুব ভালো তো এক্সপ্রেশনটা, এটা নোট ডাউন করে রাখি। তাহলে কি হচ্ছে যে যখন আমি এটা নোট ডাউন করছি তখন আমার মধ্যে এই যে কি হচ্ছে যে যখন আমি লিখছি তখন কি হচ্ছে যে এই যে একটা প্র্যাকটিসের মধ্যে আসছে। যতবার আমি ওই এক্সপ্রেশনটাকে ব্যবহার করব বা ওই ভোকাবুলারিটাকে ইউজ করব, তখন কি হচ্ছে যে সেটা আমার প্র্যাকটিসের মধ্যে এসে যাবে, তাই আমার লেখার সময়ও কিন্তু সেটা সহজেই চলে আসবে। তাই সেজন্য তিনি বলছেন যে এই প্র্যাকটিসটা দরকার, এবং যে টেকিং নোটস এটা খুব ইম্পর্টেন্ট। যার ফলে যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে কিন্তু যখনই আমরা খুব ভালো একটা এক্সপ্রেশন পাবো, ভালো একটি ভোকাবুলারি দেখবো, তখন সেটাকে আমাকে আহ, সেটাকে আমার লিখে রাখতে হবে, এটা তিনি বলছেন আর কি। এটা একসময় এই প্র্যাকটিসটা ছিল, আজকের দিন এরকম টেকনোলজি এসে গেছে যেগুলো আমাদের অনেক সময় হেল্প করে যে লেখার ক্ষেত্রে, যে আমরা চট করে প্রচুর সিনোনিমস পেয়ে যাই, থিসেরাস এখন খুব অ্যাভেলেবল, এবং আরো নানান ধরনের যে সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে হেল্প করে লেখার ক্ষেত্রে। আগে এগুলো ছিল না, যার ফলে আমাদের যেটা শুরুর দিকে আমরাও ছোটবেলায় যেটা করতাম, যে আহ, যে ওই ডায়েরিতে লিখে রাখা আর কি, যেটা আমি ছোটবেলায় খুব করতাম, যে এই, মানে আমার অভ্যেস ছিল সবসময় যে সেটা মানে একটা উপন্যাস পড়ার সময় আমি তাই করতাম, বা নিউজ পেপার পড়ার সময় তাই করতাম, পাশে আমার ওই একটা নোটবুক থাকতো, সেখানে ভালো ওয়ার্ড পেলে, ভালো এক্সপ্রেশন পেলে ওটা লিখে রাখতাম। কিন্তু এখন দেখা যায় যে এখন সেই অভ্যেসটা চলে গেছে, বা আহ, যে আহ, মানে এখন যে একটা লেজিনেস এসে গেছে, এখন আর অতটা খাটতে ইচ্ছে করে না, যেটা শুরুর দিকে ছিল আর কি। কারণ ওয়ার্ডস এক্সপ্রেশন এগুলো তো আস্তে আস্তে ওল্ড ফ্যাশন হয়ে যায়, যেগুলো আমরা ছোটবেলায় ইউজ করি সেগুলো এখন আর অতটা ইউজ হয় না। আহ, আর ল্যাঙ্গুয়েজ এতটাই সবসময় যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে সেইটাকে ধরে রাখা বা সেই প্র্যাকটিসটা থাকার দরকার। কিন্তু এখন এখন অনেক হেল্পফুল হয়ে গেছে, আমরা তো এখন সবাই এমএস ওয়ার্ডে লিখি, অনেক হেল্প পাই নানা রকম ভাবে, আগে যেটা সম্ভব ছিল না। যাই হোক, তাই তিনি এটি বলছেন যে কেয়ারফুল রিডিং হতে হবে, যখন আমরা পড়বো কিছু তখন সেই রিডিংটা সবসময় খুব কেয়ারফুল রিডিং হবে। যে আমরা মানে রিডিংটা দুরকম হতে পারে, একটা শুধুমাত্র জাস্ট ফর এনজয়মেন্ট, যে কিছু ভালো লাগার জন্য অনেকে যেটা পড়ে আর কি, যে পড়লাম আর অতটা ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন এগুলো নিয়ে অতটা ভাবলাম না আর কি। যে 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 কোনো কিছুর ক্ষেত্রে, যেমন আমরা যখন একটা পেন্টিং দেখি, তখন পেন্টিংটা যখন দেখি তখন শুধুমাত্র দেখে ভালো লাগে তাই দেখি, কিন্তু আর্টিস্ট কিভাবে এঁকেছেন আমরা নিশ্চয়ই অতটা ভাবি না। বা যে একটা ডান্স পারফরমেন্স যখন দেখছি তখন ওটা আমাদের দেখে খুব ভালো লাগলো, একটা গান শুনছি খুব ভালো লাগলো, আম, খুব ইমপ্রেসড হলাম, কিন্তু আমরা অতটা ভাবি না যে যে সে গাইছে কেমন করে গাইছে, কিভাবে সে স্কেলটাকে ইউজ করছে, প্রত্যেকটা টিউন কিভাবে সে ইউজ করছে, যে
যে নানান যে মানে গ্রামাটিক্যাল সাইটস গুলো, ওগুলো আমরা দেখি না, কারণ আমরা হচ্ছে যে আমরা একজন অডিয়েন্স হিসেবেই সেটাকে দেখি। কিন্তু আহ, যে যে শিল্পী সে যখন দেখবে, সে কিন্তু শুধু শুনবে না, সে কিন্তু ওই জায়গাগুলো সে খেয়াল করবে যে সে সে কিভাবে এটা করছে। বা একটা ক্রিকেট ম্যাচ দেখার সময় আমরা কি করি, যে আমরা শুধুমাত্র যে খেলাটাকে এনজয় করি, আমরা কি অত ভাবি যে যে কোন বলটা কিভাবে সে ফেস করছে, এগুলো আমরা দেখি না। একমাত্র কে ওটা খেয়াল করবে, যে প্লেয়ার, সেই কিন্তু ওটা খেয়াল করবে। তাহলে যখন আমরা রাইটার হিসেবে কিন্তু যখন অন্য রাইটিং পড়ব, তখন কিন্তু আমাদের সেই নজরটা তৈরি হতে হতে হবে যে যে সে কিভাবে লিখছে সেই জায়গাটাকে খেয়াল করা, কিভাবে সে আর্গুমেন্টটা তৈরি করছে, কিভাবে সে কিভাবে সে ভাবছে, ভাবনাটাকে সে কিভাবে তৈরি করছে, কিভাবে ডেভেলপ করছে, সেই জায়গাগুলোকে খেয়াল রাখা। যেহেতু আমাদের লিখতে হয়, তাই আমাদের সেই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। তো সেই জন্য তিনি বলছে কেয়ারফুল রিডিং হতে হবে। And keep a notebook in which to write down words and expressions that particularly strike you. For example, sparkle, glitter, twinkle, blaze. এই যে তিনি কিছু এখানে এক্সাম্পলস দিচ্ছেন আর কি। Use a good dictionary to help you with the exact meanings and uses of words. হুম, যেটা খুব ইম্পর্টেন্ট, টু হ্যাভ এ গুড ডিকশনারি, যেটা আহ, এখন তো সব অ্যাভেলেবল হয়ে গেছে, অনলাইন ডিকশনারি হয়ে গেছে, যেটা আমরা একসময় যেটা অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি ইউজ করতাম, যেটা ভীষণ রকমের হেল্পফুল ছিল আর কি। ইউসেজ ডিকশনারি যেগুলো, তা সেগুলো সেই ধরনের ডিকশনারি গুলো যেগুলো খুব হেল্প করে, যে কোনো রাইটার্সদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল হয় এই ধরনের, যে আহ, মানে যেগুলোকে আমরা বলি ইউসেজ ডিকশনারি, মানে যেখানে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড, সেগুলো কিভাবে আমরা ইউজ করবো একটা সেন্টেন্সে, যেগুলো এক্সাম্পল হিসেবে হয়ে দিয়ে যেগুলো এক্সপ্লেন করা থাকে। তো এই ধরনের যে ইউজ আ গুড ডিকশনারি টু হেল্প ইউ উইথ দ্য এক্সাক্ট মিনিংস অ্যান্ড ইউজেস অফ ওয়ার্ডস। Always remember that regular and frequent practice is essential if you are to learn to write well. হুম, তা কি হলো যে ফ্রিকোয়েন্ট প্র্যাকটিস, রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট প্র্যাকটিস কিন্তু এসেনশিয়াল। এই কথাটি মানে ভীষণ ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, যে হঠাৎ একদিন লিখবো ভাবলেই সেই লেখাটা কখনো ভালো হয় না, এটা প্র্যাকটিসের বিষয়। রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট প্র্যাকটিস ইজ এসেনশিয়াল ইফ ইউ আর টু লার্ন টু রাইট ওয়েল। You learn to write by writing. It is no good waiting until you have an inspiration before you write. It is no good waiting until you have an inspiration before you write. তাহলে তিনি কি বলছেন, যে ইন্সপিরেশনের জন্য ওয়েট করলে কিন্তু খুব মুশকিল, যেটা আমরা অনেক সময় ভেবে থাকি, একটা ট্র্যাডিশনাল থিঙ্কিং, যে আহ, যে আহ, যে রাইটার ক্ষেত্রে, পোয়েটের ক্ষেত্রে তিনি হঠাৎ ইন্সপায়ার্ড হলেন এবং তারপরে লিখতে শুরু করলেন। হম, রোমান্টিক পোয়েট্রির ক্ষেত্রে আমাদের মতো ধারণা আছে যে তারা হঠাৎ করে ইন্সপায়ার্ড হলেন এবং তারপরে লিখতে শুরু করলেন, যেটা স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল থিঙ্কিং, পাওয়ারফুল থট, যেটা বলা হয় যে পরে আবার ওয়াটসঅ্যাপ এটাকে আমরা জানি যে সেটাকে তিনি এই ভাবনাটাকে আবার রেকটিফাই করেছিলেন, দিয়ে তিনি বলেছিলেন যে যে সেকেন্ড থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, তাই না? যেটা তিনি বলছেন যে ওই ওই যে কথাটা তোমরা সবাই জানো। তা কি হচ্ছে যে সেকেন্ড থিঙ্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা পরে ওয়াটসওয়ার্থ যেটা পরে এমফাসাইজ করেছিলেন, যে না, স্পন্টিনিউয়াস থিঙ্কিংটা সবসময় কিন্তু ঠিক নয়। তাই অনেক ক্ষেত্রেই অনেক কিছু ভাবনা আমাদের মধ্যে আসতেই পারে, কিন্তু আসলেই যে সঙ্গে সঙ্গে সেটা লিখতে হবে তার কোনো মানে নেই। ইউ হ্যাভ টু গিভ ইট আ সেকেন্ড থট, বা অন্য একটা সময়, বিশেষ একটা সময়, যে তোমার আগের কোনো ভাবনা যেটা নিয়ে তুমি লিখতে পারো, সেটা অনেক বেশি আহ, মানে অনেক বেশি লজিক্যাল হবে, অনেক বেশি রেলিভেন্ট হবে। মানে যেটা হয় ইমিডিয়েট, যে ইমপ্রেশন, ইমিডিয়েট যে রিয়েলাইজেশন, যেটা আমাদের সবসময় কিন্তু সঠিক নাও হতে পারে। তাই সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তাই ইন্সপিরেশনের জন্য সবসময় ওয়েট করলে হবে না। যখন ইন্সপায়ার্ড হয়ে তুমি কিছু একটা লিখতে শুরু করলে, সেই লেখাটা সবসময় যে খুব একটা যে যে সেটা ট্রুথফুল হবে তা নাও হতে পারে। তাই আহ, যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তার মানে রাইটিংটা আমরা যেটা বুঝতে পারছি, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, এর সঙ্গে ইন্সপিরেশনের খুব একটা সম্পর্ক নেই। যদি না তুমি ধর্মগ্রন্থ লেখো, ধর্মগ্রন্থ ইন্সপায়ার্ড হয়ে তারা লেখে, এটা বলা হয় আর কি। Even with the most famous writers, inspiration is rare. যেটা আমাদের মনে হয় যে রাইটার্সরা ইন্সপায়ার্ড হয়ে লিখছেন, নিশ্চয়ই আহ,
তার লাইফে এরকম কোনো ঘটনা ঘটেছে এবং তখন তার থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি লিখছেন। তা কিন্তু সবসময় নয়, বা একেবারেই নয়। যে হয়তো এরকম সিমিলার কিছু তার জীবনে ঘটেছে, কিন্তু তার মানে এই নয় যে তিনি তার থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি লিখছেন, সেটা একেবারেই নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফেমাস রাইটার্স এর ক্ষেত্রে ইন্সপিরেশন হচ্ছে একেবারেই রেয়ার। রাইটিং ইজ 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% ইন্সপিরেশন। তাহলে এই যে এই কথাটি এলে হিলের, এই কথাটি কিন্তু মানে একেবারেই মানে ইট গোজ কমপ্লিটলি এগেইনস্ট দ্য জেনারেল কনসেপ্ট, যেটা আমরা সবসময় রাইটিং কে ইন্সপিরেশনের সঙ্গে জুড়ে দিই, আহ, যেটা রাইটিং কে ভীষণ রকমের মিস্টিফাই করে। কিন্তু একেবারেই তা নয়, যে রাইটিংটা হচ্ছে একেবারেই মানে প্র্যাকটিসের উপর কিন্তু নির্ভর করে। আহ, যেটা ওই যে মুফাসার ক্ষেত্রে এরকম হতো যে মানে প্রথম দিকে তিনি মানে কয়েকশো শর্ট স্টোরি লিখেছিলেন, প্রত্যেকটাই রিজেক্ট করে দেওয়া হয়েছিল। যে এবং তারপরে মানে মানে কয়েকশো শর্ট স্টোরি লেখার পরেই কিন্তু তিনি তার ওই বিখ্যাত শর্ট স্টোরিটা লিখেছিলেন, ওই যে বল এ দে সুইফ, যেটা খুব বিখ্যাত একটা শর্ট স্টোরি। কিন্তু তার আগে কয়েকশো শর্ট স্টোরি তিনি লিখেছিলেন এবং একটিও পাবলিশ হয়নি। আহ, এবং সেটা ওই 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 প্র্যাকটিসের পর্যায়ে ছিল আর কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যে প্র্যাকটিসটা খুব দরকার আর কি, তিনি যেটা বারবার এমফাসাইজ করছেন। যেটা 99% হার্ড ওয়ার্ক এন্ড 1% ইন্সপিরেশন। সো the sooner you get into the habit of disciplining yourself to write, the better. তাহলে রাইটিংটা কি হচ্ছে যে মানে এটা হচ্ছে যে একটা হ্যাবিট অফ ডিসিপ্লিনিং ওয়ান সেলফ। রাইটিংটাকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আনতে হবে, তবেই সেটা ভালো রাইটিং হবে। If you keep your eyes and ears open, you will find plenty of things to write about around you. তাহলে কি হচ্ছে যে এটাও খুব ইম্পর্টেন্ট একটা দিক, যেটা তিনি বলছেন যে আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন। আইজ অ্যান্ড ইয়ার সবসময় আমাদের ওপেনই থাকে, কিন্তু এখানে তিনি কি বলতে চাইছেন যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সবাই দেখছে, কিন্তু আমার দেখাটা অন্যরকম হবে। যে এর মধ্যেই আমি একটা প্রবলেমেটিক কিছু আমি খুঁজে পাবো, এর মধ্যেই আমি একটা কমপ্লেক্সিটি খুঁজে পাবো। যে আমার চারপাশে ঘটে যাওয়া যে বিভিন্ন যে ইনসিডেন্টস গুলো আমি যাই দেখছি, তার মধ্যেই দেখা যাচ্ছে, এই দেখার মধ্যেও দেখা যাচ্ছে নানা রকম যে যে মানে কিছু প্রবলেমস রয়ে যাচ্ছে, যেগুলো একটা কনফ্লিক্ট তৈরি করছে। যে যে সাধারণ ভাবনার সঙ্গে আমি যেটা রিয়েলাইজ করছি, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করছে, এবং সেখান থেকেই কিন্তু রাইটিংটা আসবে। তাই যে কোনো কিছুকেই যে দেখার ক্ষেত্রে কিন্তু যে তোমাকে যে মানে দেখার ভাবনাটা কেমন হবে, যে সেটা হচ্ছে যে তোমাকে একজন আউটসাইডার হিসেবে সবকিছুকে দেখতে হবে, মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার। যে যেমন কি হয় যে যখন আমরা একটা অপরিচিত জায়গায় হঠাৎ করে ঢুকি, কাউকেই চিনি না, এরকম একটা জায়গায় যখন ঢুকি, তখন কি হয় যে আমরা সবকিছু মানে অবজার্ভ করতে শুরু করি। নিজের ঘরে যেমন ঢুকলে আমরা কোনো কিছু অবজার্ভ করি না, কারণ এটার সঙ্গে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই। এর ফলে কোনো কিছুই আমাদের মানে অ্যাটেনশন ড্র করে না। কিন্তু যখন আমরা একটা নতুন জায়গায় যাই, তখন কি হয় যে আমরা সবকিছুকে নজর করতে শুরু করি। তাহলে একজন রাইটারের ক্ষেত্রেও ঠিক এরকমই হবে, সে সবকিছুকে এমন ভাবে দেখবে যেন সে একজন আউটসাইডার। সে কিন্তু আর চার পাঁচটা লোক যা কিছু বলছে, যা কিছু করছে, সে তার মধ্যে হয়তো নিজেকে এনগেজ করবে, কিন্তু তার সত্ত্বেও তার একটা ডিটাচমেন্ট থাকবে। এবং এই ডিটাচমেন্টটা না থাকলে কিন্তু এটাকেই অ্যাকচুয়ালি তিনি যেটা বলতে চাইছেন, টু হ্যাভ ইউর ইয়ার্স অ্যান্ড আইজ ওপেন। যে ওপেন থাকা মানে হচ্ছে যে কোনো কিছুকে একজন আউটসাইডার হিসেবে অবজার্ভ করা, যাতে তার মধ্যে যে ডিফিকাল্টিজ কমপ্লেক্সিটিস যেগুলো রয়েছে, সেগুলো তুমি যে রিয়েলাইজ করতে পারো, যেগুলো তুমি ফাইন্ড আউট করতে পারো। আদারওয়াইজ তুমি ফাইন্ড আউট করতে পারো না। যদি তুমি ওর মধ্যে ঢুকে যাও, তাহলে কিন্তু তুমি সেটাকে কোনোভাবেই তার যে মধ্যে যে সমস্যাগুলো লুকিয়ে আছে সেগুলো তুমি ধরতে পারবে না। তাই তোমাকে সবসময় একজন আউটসাইডারের মতন থাকতে হবে। তার মানে এই নয় যে তোমাকে আনসোশ্যাল হিসেবে থাকতে হবে। আহ, অবশ্যই তোমাকে সামাজিক থাকতে হবে, কারণ সামাজিক না থাকলে তুমি লিখবে কি করে? অসামাজিক মানুষ তো লিখতে পারে না, কারণ তাকে সমাজের মধ্যে সমাজবদ্ধ থাকতে হবে। সমাজের মধ্যে না থাকলে সে সমস্যাগুলোকে ধরবে কি করে? অবশ্যই তাকে সমাজবদ্ধ হতে হবে, কিন্তু সমাজবদ্ধ থেকেও কিন্তু তার মধ্যে একটা ডিটাচমেন্ট থাকবে।
যে যে সবকিছুকে যেন দূর থেকে দেখা, বাইরে থেকে দেখার একটা যে প্রবণতা, সেটা না থাকলে এই সমস্যাগুলোকে ধরা যায় না। সেটাই তিনি এখানে বলতে চাইছেন, টু হ্যাভ ইউর eyes and ears open, you'll find uh, plenty of things to write about around you. যেটা আমাদের সবসময় মনে হয় যে কি বিষয় নিয়ে লিখবো, কিছু তো খুঁজে পাচ্ছি না লেখার, মানে হঠাৎ করে ভাবছি যে কিছু লিখবো কিন্তু লেখার কিছুই পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে যে মাই আইজ অ্যান্ড ইয়ার্স আর নট ওপেন। কারণ আমার চারপাশে যা কিছু রয়েছে তার মধ্যে থেকে অনেক কিছুই আছে যেগুলো নিয়ে আমি লিখতে পারি, লেখাই যায়, চাইলেই লেখা যায়। সেই যখন তুমি সেই তোমার মধ্যে সেই অবজারভেটিভ পাওয়ারটা থাকবে। Often a little piece of conversation heard in the street can start you thinking along interesting new lines. বেশিরভাগ ক্ষেত্রেই রাইটার্সদের ক্ষেত্রে যেটা হয় যে তারা দেখা যায় তাদের আশেপাশে মানুষের মধ্যে যে কনভারসেশন গুলো চলে সেগুলো কি হয় যে চট করে তাকে ভাবতে, নতুন একটা কিছু ভাবতে যে লেখার একটা খোরাক তাকে প্রোভাইড করে। সেটা কিন্তু মানে খুব কমন একটা এক্সপিরিয়েন্স রাইটারদের ক্ষেত্রে হয় যে যে তোমার সারাউন্ডিংসে যে কনভারসেশন গুলো চলছে সেগুলো হতে পারে যে ট্রেনের কম্পার্টমেন্টে হতে পারে। ট্রেনের কম্পার্টমেন্টে তো এটা অসাধারণ ভাবে হয়, কারণ নানান ধরনের মানুষ থাকে, তাদের কনভারসেশন গুলো তুমি যদি একজন আউটসাইড হিসেবে যে ওয়াচ করতে থাকো তাহলে দেখা যাবে যে অনেক কিছু যে লেখার যে বিষয় তুমি পেয়ে যাবে। সেটা মানে হয় ভীষণ রকম ভাবে, খুব কমন এক্সপিরিয়েন্স। এবং রাইটারদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনেক বড় বড় লেখাও কিন্তু যে আশেপাশের মানুষটি কি বিষয় নিয়ে কথা বলছে সেগুলো থেকে তারা তাদের টপিক পেয়ে যান। এটা খুব ইম্পর্টেন্ট যে এবং রাইটারদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে যে তাদের ক্ষেত্রে যে টু গো আউটসাইড, যে মানে রাস্তায় নামা, ঘোরা, যে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। তো সেজন্য তিনি এই কথাটা বলছেন, ইমাজিন দ্যাট ইউ, এই যে কথাটা এখানে তিনি বলছেন, ইমাজিন দ্যাট ইউ আর এ স্ট্রেঞ্জার হু ইজ নট ফ্যামিলিয়ার উইথ দ্য থিংস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউ। যে তোমার সবসময় যে অ্যাটিটিউডটা থাকবে যে তুমি একজন স্ট্রেঞ্জার, এবং আশেপাশে তোমার যে লোকগুলো আছে বা যা কিছু ঘটছে তার সঙ্গে তুমি খুব একটা পরিচিত নও। যে নট ফ্যামিলিয়ার উইথ দ্য থিংস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউ অ্যান্ড স্টার্ট ফ্রম দেয়ার। বুঝে গেল? যে যে কিরকম হতে পারে যে যেমন হয়তো যে দেখা গেল যে মানে একটা এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি যে যে এই যে একদিন আমি অনেকের মধ্যে আমি বসে আছি একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে, দেখা যাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজন হঠাৎ বলে বসলো আরেকজনকে যে যে মানে ও খুব বউকে ভয় পায়। তখন দেখা গেল যে ও হঠাৎ হেসে বললো যে বউকে কে না ভয় পায়, আমরা সবাই ভয় পাই। হ্যাঁ, এবং দেখা গেল যে সবাই হঠাৎ করে যে যে সবাই যে তার স্ত্রীকে কত ভয় পায় সেটা তারা মানে জাহির করে বলতে লাগলো, এবং তারা মানে সেটা নিয়ে হাসাহাসি করতে লাগলো। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি ওখানে বসে আছি, আমি যেহেতু অ্যাজ এ স্ট্রেঞ্জার তাদেরকে ওয়াচ করছি, সঙ্গে সঙ্গে আমি স্ট্রেঞ্জার হয়ে গেলাম এবং তাদেরকে ওয়াচ করতে শুরু করছি, তখন আমি যেটা দেখছি যে এরা বারবার বলছে যে আমরা স্ত্রীকে ভয় পাই, কিন্তু ওদের চোখে মুখে যে এক্সপ্রেশনের মধ্যে কোথাও ভয় দেখা যাচ্ছে না। কারণ একজন ভীত মানুষের যে চেহারা থাকে, যখনই আমি বলবো যে আমাদের পাড়ায় যে ওই যে যে একজন মানে একজন অ্যান্টি সোশ্যাল রয়েছে, যে যে খুব বিরক্ত করে, তাকে আমাদের খুব ভয় লাগে, যখন আমরা বলবো তখন কি হবে যে আমাদের স্বাভাবিকভাবে চোখের মুখের মধ্যে একটা যে এক্সপ্রেশনটা থাকবে, অন্যরকম একটা ভয়ের এক্সপ্রেশন থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে স্ত্রীকে খুব ভয় পায় এটা বলার মধ্যে দিয়ে তারা একটা ভীষণ মানে মানে দে লুক সো মাচ স্যাটিসফাইড। যে সেটা কি করে হচ্ছে, তাহলে কি তাহলে দেখা যাচ্ছে যে ওরা যে ভয়ের কথাটা বলছে আদৌ সেটা ভয় নয়, সেটা অন্য কিছু, বা এটা কাজে একটা প্রিটেনশন। যখন তাহলে কি হচ্ছে যে তুমি এটা ধরতে পারছো কেন? তুমি ধরতে পারছো এই কারণেই যে তুমি একজন স্ট্রেঞ্জার হিসেবে এই লোকগুলোকে দেখছো। এরা তোমারই বন্ধু, তোমারই সমবয়সী, তোমারই মতন, তাদের যে হয়তো জীবনযাত্রা সব একই রকম। কিন্তু দেখা যাচ্ছে যে যার ফলে তোমারও ভাবনাটা ওরকমই হওয়া উচিত ছিল তাদের মতনই, কিন্তু দেখা গেল যে তুমি যেহেতু নিজেকে একজন স্ট্রেঞ্জার, একজন আউটসাইডার হিসেবে সবসময় রাখছো,
এটা তোমার একটা মানে এটাকে তুমি নিজের একটা হ্যাবিটের মধ্যে রেখে দিয়েছো। তারপরে দেখা যাচ্ছে যখনই মানুষ কোনো কথা বলছে, সে কথার মধ্যে তুমি একটা প্রবলেম ধরতে পারছো, যে যে না যা বলছে তা কি তাই কি, ব্যাপারটা কি তাই, না এর মধ্যে অন্য সমস্যা রয়ে গেছে। তা এখানেই কিন্তু একজন রাইটারের সঙ্গে একজন সাধারণ একজন মানুষের ডিফারেন্সটা এখানে, যে তারা কিন্তু এই এই বিষয়গুলোকে ভীষণ রকমের অবজার্ভ করেন, যেটা অন্যের ক্ষেত্রে কি হয় যে সেটা সে মিস করে যায়, সেই জায়গাগুলোকে সে খেয়াল করে না। হ্যাঁ, সেই সেদিন তিনি বলছেন, and start from there, read the newspapers carefully. Every day there are examples of human joy and human tragedy in it, which can give you ideas for articles, essays, or short stories. এটা খুব ইম্পর্টেন্ট যে যে টু বি ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য টাইম, যে সেটা পলিটিক্যাল ইস্যুস হতে পারে বা এনিথিং সেটা হতে পারে, যে সময়ের সঙ্গে যে নিজেকে সবসময় আপডেট রাখা। তাহলে কি হয় যে তোমার লেখাটা অনেক বেশি রেলিভেন্ট হবে। সেই জন্য তিনি বলছেন যে সেখানে নিউজ পেপার রিডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেটা তোমাকে অনেক কিছু হয়তো প্রোভাইড করবে, যে লেখার ক্ষেত্রে বিভিন্ন যে আইডিয়াস গুলো সে প্রোভাইড করবে। Keep a notebook in which to put down things that you notice or ideas that come to you when you are out walking. তাহলে কি হচ্ছে যে যখন এই ধরনের কিছু আইডিয়াস স্ট্রাইক করবে, তখন কি করতে হবে, সেটাকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন না করলে হবে কি, যে তুমি সেটা ভুলে যাবে, তোমার মনে থাকবে না। যে তোমার হয়তো মনে হলো যে তাই তো একটা ভালো আইডিয়া, তো এটা নিয়ে তো লেখা যায়, তুমি ভাবলে, কিন্তু দেখা গেলো যে তুমি বাড়ি ফিরে কিন্তু তুমি এটা আর মনেই করতে পারবে না, মানে ইনএভিটেবল যে তুমি ভুলে যাবে। যার ফলে ওটা নিয়ম হচ্ছে যে সেটাকে নোট ডাউন করা, মানে আহ, মানে ব্যাপারটা অনেকটা ঠিক ওই মানে খুব সিনসিয়ারলি কোনো কিছু, একটা খুব গুড স্টুডেন্ট যেভাবে পড়া রেডি করে, মানে লেখার ক্ষেত্রেও তোমার ওই যে পারসিভিয়ারেন্সটা খুব দরকার। আহ, মানে হতে পারে যে এটা খুব প্রফেশনালি ভাবা, কিন্তু কিন্তু গুড রাইটার হতে গেলে তোমাকে এই প্র্যাকটিসটা কিন্তু রাখতে হবে, যে যে সেই সময়ই সঙ্গে সঙ্গে আইডিয়াসটা লিখে রাখা, যাতে পরবর্তী ক্ষেত্রে সেটাকে আমি ডেভেলপ করতে পারি। or ideas that come to you when you are out walking, when you are reading a book or magazine, or at any other time. Some people get ideas in the bath or when they wake up during the night. এরকম হয় অনেক সময়, মানে হঠাৎ করে কিছু ভাবনা আসে। Unless they write down these ideas down at once, they often forget them. যার ফলে সেগুলো ভুলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে, যার ফলে সেগুলো রাইট ডাউন করে নেওয়া। এখন তো টেকনোলজি এসে গেছে, খুব সহজেই যে কোনো জায়গায় বসেই লেখা শুরু করে দেওয়া যায়, যে যে সুযোগটা আগে রাইটার্সরা পেতেন না। এখন তো স্মার্টফোনের যুগে যখন যে কোনো আইডিয়া ছিল, আমি সঙ্গে সঙ্গে লিখলাম, যখন তখন সেটাকে শেয়ার করে দিলাম, এই সুযোগটা রয়েছে। কিন্তু আগে সেই সুযোগটা ছিল না, যার ফলে তোমাকে সঙ্গে সঙ্গে সেটাকে যে ইউ হ্যাভ টু টেক ইট ডাউন। Try to develop a warm human understanding of people, their problems, their joys, their sorrows. তাহলে কি হচ্ছে যে ওয়ার্ম হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল। তাহলে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে কিন্তু যে একজন গুড রাইটার হওয়াটা খুবই সমস্যা। যে মানুষের যে সমস্যাগুলোকে বোঝা, সেটা তাদের প্রবলেমস হতে পারে, তাদের জয়স হতে পারে, এনিথিং, যে যে মানুষের জীবনটাকে ঠিকঠাক ভাবে বোঝার যে প্রবণতাটা থাকা ভীষণ দরকার, যেটাকে তিনি বলছেন যে ওয়ার্ম হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটাকে ইমোশনালি রিয়ালাইজ করা, যেটা খুব ইম্পর্টেন্ট। their joys and their sorrows, so that you are genuinely interested in everyone you meet. তাহলে কি হচ্ছে যে একটা জেনুইন ইন্টারেস্ট থাকতে হবে প্রত্যেকটা মানুষের প্রতি। এটা খুব একটা যে খুব ডিফিকাল্ট একটা পজিশন, যে যে তোমার খুব ইন্টারেস্ট থাকতে হবে প্রত্যেকটা মানুষের প্রতি, যে প্রত্যেকটা মানুষকে তোমার মনে হবে যে খুব ইন্টারেস্টিং মানুষ, তো যে যে দারুণ কথা বললো, তো তোমার এটা এটা এই ধরনের তোমার একটা যে যে নজর থাকবে প্রত্যেকটা মানুষের প্রতি। যে প্রত্যেক মুহূর্তে তোমার যদি মনে হয় যে এই আমার চারপাশে যে লোকগুলো আছে এরা সব যে খুবই ইনফিরিয়ার, এরা এরা আমার ক্যাটেগরিতে বিলং করে না, এদের কথা শুনে কোনো লাভ নেই, তুমি যদি এরকম ভাবনা থেকে থেকে থাকে, তাহলে কখনোই তুমি একজন গুড রাইটার হতে পারবে না। গুড রাইটার হতে গেলে কি হবে, কি থাকতে হবে, যেন ওয়ার্ম হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে,
যে আহ, যে চারপাশে যে আমার মানুষগুলো রয়েছে, তাদের জীবনযাত্রা, তাদের কথাবার্তা, তাদের ভাবনাগুলো, সেগুলো হয়তো তোমার মনে হতে পারে যে খুব বোকা বোকা ভাবনা, কিন্তু সেই বোকা বোকা ভাবনাগুলোই কিন্তু তোমার তোমার ভাবনা তৈরি করবে। তাই যার ফলে এই যে এই ওয়ার্ম হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব দরকার, এবং জেনুইন ইন্টারেস্ট থাকা দরকার প্রত্যেকটা মানুষের প্রতি। হ্যাঁ, এবার হচ্ছে যে তার মানে এই নয় যে তোমাকে মহান ব্যক্তি হতে হবে, খুব দয়ালু হতে হবে হতে হবে। রাইটিং হচ্ছে একটা প্রফেশনাল বিষয়, যে যেখানে দেখা যায় যে যে বেশিরভাগ রাইটার্সই তারা যা লেখে তাদের লাইফে তারা সেটা প্র্যাকটিস করেন না একেবারে। তারা মানে বিভিন্ন তাদের জীবনে তাদের চারপাশে যে ঘটা যে বিভিন্ন ইনসিডেন্ট, সেগুলোর প্রতি যেমন তাদের ইন্টারেস্ট থাকে ঠিকই, কিন্তু সেই ইন্টারেস্টটা থাকে শুধুমাত্র লেখা তৈরি করার ক্ষেত্রে, যে সেটার মধ্যে কিন্তু তাদের কোনো সিরিয়াস এনগেজমেন্ট থাকে না। বুঝে গেল যে আহ, যে রাইটার আর কিন্তু সোশ্যাল ওয়ার্কার এক নয়। হ্যাঁ, যে রাইটারের কাজ যেটা সেটা সম্পূর্ণ আলাদা, সেটা সে সম্পূর্ণ প্রফেশনালি সেটাকে দেখে, বা প্রত্যেকটা মানুষের প্রতি সে যখন ইন্টারেস্ট তৈরি করে, সেই ইন্টারেস্ট তৈরি করার পিছনে কারণটাই হচ্ছে যে তার লেখার কোনো একটা কিছু কোনো আইডিয়াস তার মধ্যে থেকে খুঁজে বার করাটাই তার উদ্দেশ্য থাকে। যার যে তার সঙ্গে যে খুব সিরিয়াস এনগেজমেন্ট তৈরি করাটা কিন্তু তার কখনোই উদ্দেশ্য থাকে না, কারণ সে এইভাবেই ট্রেন্ড হয়ে এসছে। সে হিউম্যান রিলেশনশিপ, তার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ইনসিডেন্ট গুলোকে সে তার লেখার যে একটা মিডিয়াম হিসেবে সেগুলোকে সে ব্যবহার করে। সেটা প্রত্যেক গ্রেট রাইটার্স এর ক্ষেত্রে, বা গ্রেট আর্টিস্ট বা যাই বলি না কেন, যে যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে কিন্তু এটা যে ঘটে ঘটে থাকে, তারা সেটাকে তাদের টুল হিসেবে তারা ইউজ করেন। সেটা সেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, যার ফলে দেখা যায় যে বিভিন্ন যে রিলেশনশিপ তার জীবনে যেগুলো এসছে, সেগুলোকে সঙ্গে তার যে জেনুইন ইন্টারেস্ট কিন্তু ছিল না, সেগুলোকে তিনি তার লেখার একটা মিডিয়াম হিসেবে তিনি ব্যবহার করেছেন। এটা সমস্ত রাইটারই, সেটা পিকাসোর ক্ষেত্রেও তাই হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়েছে। তা এটা তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা এইভাবেই ট্রেন্ড হয়েছেন, যেহেতু তারা রাইটার, যেহেতু তারা পেইন্টার, তারা আর্টিস্ট, তারা এইভাবেই ট্রেন্ড হয়েছেন, তারা সেটাকে সেভাবে ব্যবহার করেন। যাই হোক, তাই কি হচ্ছে যে টু ডেভেলপ এ ওয়ার্ম হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, দেয়ার প্রবলেমস, দেয়ার জয়স অ্যান্ড দেয়ার সরোজ, so that you are genuinely interested in everyone you meet and every incident you see. You will then find material for your work as a writer where before you could perhaps see nothing of interest. যেটা আগে মনে হচ্ছিল যে এর মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নেই বা থাকতে পারে না, দেখা যায় তার মধ্যেই অনেক কিছু তুমি ইন্টারেস্টিং খুঁজে পাবে। এমন কোন এক্সপিরিয়েন্স, এমন খুব সাধারণ ঘটনা জীবনে, খুব কমন এক্সপিরিয়েন্স, সেগুলোর মধ্যেই কিন্তু লেখার প্রচুর যে মানে রসদ লুকিয়ে থাকে। তাই সেটা খুব ইম্পর্টেন্ট। টু বি এ সাকসেসফুল রাইটার ইউ মাস্ট রাইট ইন্টারেস্টিংলি। এটাও একটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট, যে যখন আমি লিখবো, যদি আমি সাকসেসফুল রাইটার হতে চাই, তাহলে এমন বিষয় নিয়ে লিখবো যেটা রিডার্সদেরকে রিডার্সের ইন্টারেস্ট তৈরি করবে। But different kinds of people have different interests, and it is most unlikely that you will be able to appeal to all of them. সবাই যে তোমার লেখা একরকম ভাবে অ্যাকসেপ্ট করবে তা কখনোই হবে না, কারণ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। যার ফলে সাকসেসফুল রাইটার তুমি তাহলে কি করে হবে, যে সেক্ষেত্রেও দেখা যায় যে যে রাইটার্সরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে যারা খুব সাকসেসফুল রাইটার তারা করে কি, যে বেশিরভাগ মানুষ কোনটা পছন্দ করে এটা তারা আগে মানে আহ, বোঝার চেষ্টা করে, এবং সেই ধরনের লেখাটা তারা বেশি লেখে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা এমন কিছু সেন্টিমেন্ট নিয়ে লেখে যেটা ইয়াং জেনারেশনকে খুব চট করে অ্যাট্রাক্ট করতে পারে। কারণ ইয়াং জেনারেশন কে অ্যাট্রাক্ট করতে পারলে হয় কি, যে তাদের লেখা বা তাদের যে ক্রিয়েশন সেটা খুব খুব মানে চট করে খুব পপুলার হয়ে যায়। যে সেই জন্য দেখা যায় যে অনেক রাইটার যারা মানে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যান আর কি, রাইটারের ক্ষেত্রেই হোক বা যে কোনো লিরিসিস্টের ক্ষেত্রে হোক, যে কেউ, তারা দেখা যায় যে ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেন তাদের লেখার মধ্যে দিয়ে। আহ, তা সেটা কি হয় যে আহ, তারা খুব সহজেই একজন সাকসেসফুল রাইটার হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের লেখাগুলোর মধ্যে যে মানে খুব সেন্টিমেন্টাল লেখা তারা লেখেন। সেটা মানে যদি আমরা উপন্যাসের কথাই বলি বা মানে সং লিরিক্স এর কথা বলি, সেগুলো তো আমরা দেখবো যে
মানে ভীষণ সেন্টিমেন্টাল কিছু ইস্যু নিয়ে তারা লেখেন, যেগুলো ইয়াং জেনারেশনে ভীষণ রকম ভাবে অ্যাট্রাক্ট করে, এবং সেগুলো দেখা যায় তার মাধ্যমে তারা যে খুব সহজেই সাকসেস গেইন করে। তো টু বি আ সাকসেসফুল রাইটার ইউ মাস্ট রাইট ইন্টারেস্টিংলি। কি হচ্ছে যে যার ফলে সেই জায়গাটা, যেটা মানে ফর এক্সাম্পল কি হয় যে আহ, মানে ওই প্রেম বিরহ বিচ্ছেদ, তার যে কষ্ট, আহ, যে আহ, যে যে তুমি আমার কষ্ট বুঝলে না, হ্যাঁ, যে যে আমার প্রেমিক বা প্রেমিকা আমার দুঃখ বুঝলো না, সে আমাকে বুঝলো না, এই যে একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা ইয়াং জেনারেশনের মধ্যে ভীষণ রকম ভাবে চলে আর কি, যে 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 আমি সবচেয়ে কষ্টে আছি, আর সে আমার কথাটা বোঝে না আর কি। এই যে অভিযোগ, মান অভিমানের যে বিষয়টা দেখা যায়, এগুলো নিয়ে প্রচুর বাংলা লিরিক হয়, এবং সেগুলো যে ইয়াং জেনারেশন ভীষণ ভাবে পছন্দ করে এবং শোনে। তা এবং এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানো হয়, এবং যারা এই এই ধরনের লিরিক্স লেখেন আমরা দেখি যে তারা ভীষণ ভীষণ পপুলার হয়ে যান সহজে। তা এইভাবে কি হয় যে, যেটা তিনি এখানে বলতে চাইছেন যে ইউ মাস্ট রাইট ইন্টারেস্টিংলি, তো সেটা অনেক রাইটার এইভাবেই ব্যবহারও করেন আর কি। ইউ দেয়ারফর হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট টাইপ অফ রিডার ইউ আর রাইটিং ফর, যে তুমি কাদেরকে উদ্দেশ্য করে লিখছো, তাদের ইন্টারেস্টটা তোমাকে বুঝতে হবে। যে তুমি যদি এখন ভাবো যে আমি যে সানন্দায় একটা আহ, যে গল্প ছাপবো, তাহলে সানন্দা পড়বে কারা, যে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরোয়া গৃহবধূরা পড়বে। তাহলে সেক্ষেত্রে আমার উপন্যাসটা বা গল্পটা ঠিক সেই ধরনেরই হবে, যে পুজো সংখ্যায় একটা গল্প লিখবো, যে আনন্দবাজার আমাকে বললো যে যে সানন্দাতে একটি উপন্যাস লিখে দিতে হবে, এবং স্বাভাবিকভাবেই তখন কি হবে যে তারা বলে দেবে যে আপনাকে এইরকম একটি বিষয়ের উপর লিখতে হবে। আহ, যে টার্গেট রিডার্স কারা, সেটা দেখে তারা সেভাবে তাদের ইন্টারেস্টটা বুঝে সেভাবেই তারা গল্পটা লেখে, যাতে সেটা আহ, মানে অ্যাকসেপ্টেবল হয়। তা এইভাবেই কি হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইন্টারেস্ট অফ দ্য পিপল দ্যাট ইউ আর রাইটিং টু, and exactly what kinds of things interest such a reader. By carefully reading magazines, you are which are written for particular kinds of readers, women's magazines, magazines for teenagers, magazines for well-educated men. তা এগুলো পড়লে কি হয়, যে ম্যাগাজিন গুলো পড়লে বোঝা যায় যে কি ধরনের রিডার্স, ঠিক কি ধরনের টপিক তারা পছন্দ করেন। টিনেজার ম্যাগাজিনসে যে ধরনের টপিক গুলো থাকবে, যেখানে যে সেলিব্রিটিদের যে লাইফ, তাদের যে রিলেশনস, এগুলো তিনি যাদেরকে ভীষণ রকম ভাবে অ্যাট্রাক্ট করায় আর কি। কি হচ্ছে যে সেই ধরনের লেখাই সেখানে ছাপবে। You can find out the things that interest particular types of readers. Most people are interested in the present. এটা খুব ইম্পর্টেন্ট একটা, খুবই সিগনিফিকেন্ট পয়েন্ট, যে প্রেজেন্ট টাইমকে সবচেয়ে মানুষ বেশি পছন্দ করে, বিকজ উই আর অল লিভিং ইন দ্য প্রেজেন্ট। যার ফলে প্রেজেন্ট টপিক, ইমিডিয়েট টপিক গুলো বেশি আমাদের অ্যাট্রাক্ট করে, ইমিডিয়েট টপিক। এবং সেই কারণে আমরা দেখি যে 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 কি হয়, যে সোশ্যাল মিডিয়ায় রাইটিং গুলো আমাদের ভীষণ অ্যাট্রাক্ট করে। কেন অ্যাট্রাক্ট করে? কারণ এই লেখাটা আজকেই আমাদেরকে আজকেরই কোনো ঘটে যাওয়া ইস্যু নিয়ে লেখা, কোন ইনসিডেন্ট নিয়ে লেখা, যেটা হয়তো কালকে আবার পুরনো হয়ে যাবে। কিন্তু ওই ওই, একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে এটা কি হয়, যে ভীষণ রকম ভাবে যে খুব রেলিভেন্ট হয়। আহ, তা সেই সেই ধরনের লেখা মানে কথাই তিনি বলছেন যে যে মোস্ট পিপুল আর ইন্টারেস্টেড ইন দ্য প্রেজেন্ট, ইভেন হোয়েন দে রিড অ্যাবাউট দ্য পাস্ট অর দ্য ফিউচার, ইট ইজ দ্য লেটেস্ট কানেকশনস উইথ এন্ড রেলিভেন্স টু দ্য প্রেজেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে যদি কোনো পাস্ট ইভেন্ট নিয়েও আমি লিখি, যদি কোনো ফিউচার কোনো যে কোনো আইডিয়াস এর কথা নিয়ে যদি আমি লিখি, সেক্ষেত্রেও যে উদ্দেশ্যটা থাকবে যে টু কানেক্ট ইট উইথ দ্য প্রেজেন্ট, যে লাইফ, প্রেজেন্ট কন্ডিশন। আদারওয়াইজ কিন্তু রিডার খুব একটা তার সঙ্গে রিলেট করতে পারবে না। বুঝে গেল? মানে তুমি যদি ক্লাসে যে তুমি যদি কি পড়াও, যে তুমি যদি মনে করো যে তুমি মহাভারত যদি ক্লাসে পড়াও, তাহলে মহাভারত পড়ালে শুধু ওই যে তুমি এমন ভাবে পড়াচ্ছ যে স্টুডেন্টদের মনে হচ্ছে যে এটা তো বহু আগের যুগের কথা, এসব পড়ে আমার কি হবে, তার ইন্টারেস্ট ফিল করবে না। তার ইন্টারেস্ট ফিল করবে কখন?
যখন তুমি ওই মহাভারতের সঙ্গে আজকের যুগে ওই ছেলে মেয়েদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে তাদের জীবনযাত্রার সঙ্গে এটাকে রিলেট করে দিতে পারবে, তখনই কিন্তু ওরা এটাকে ইন্টারেস্ট, তার মধ্যে ইন্টারেস্ট ফিল করবে। যে কোনো রাইটিং এর ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট যে যতক্ষণ না সেটা প্রেজেন্ট টাইমের সঙ্গে তুমি কানেক্ট করতে না পারছো, ততক্ষণ সেই লেখাটা খুব একটা ইমপ্রেসিভ হবে না। আচ্ছা, তাহলে কি হলো যে most people interested in the present, even when they read about the past or future, it is the letter's connections with and relevance to the present that particularly interest them. You should therefore choose subjects of topical interest. Topical interest, the latest fashions in some particular field, মানে এমন কিছু ইস্যু, এমন কিছু যে ইনসিডেন্ট নিয়ে তোমাকে যেগুলো লিখতে হবে যেগুলো হচ্ছে অফ টপিক্যাল ইন্টারেস্ট, যে সেটা যে বিশেষ মানে লোকেশনে রিডার্সদের কাছে সেটা খুবই যে প্রাসঙ্গিক। দ্য লেটেস্ট ফ্যাশনস ইন সাম পার্টিকুলার ফিল্ড। যে দেখা গেল যে আমি হঠাৎ করে যে 18 সেঞ্চুরিতে লন্ডন সোসাইটিতে যে সেখানে ছেলে মেয়েরা কেমন পোশাক পরতো এটা নিয়ে আমি হঠাৎ বলতে শুরু করলাম, তাহলে কি হবে, সবাই কিন্তু এর সঙ্গে কোনো কানেকশন খুঁজে পাবে না এবং একটু পরে তারা বোর্ড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে যে যদি আমি এই বিষয় নিয়ে বলিও, তাহলে আমাকে বোঝাতে হবে যে সেই সময়ের পোশাক, তাহলে এখন আমরা যে পোশাক পরছি এই এই দুটো ঘটনার সঙ্গে, এই দুটো যে সিচুয়েশনের সঙ্গে একটার সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিতে হবে, তবেই কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং হবে। তাহলে কি হচ্ছে, দ্য লেটেস্ট ফ্যাশনস ইন সাম পার্টিকুলার ফিল্ড, problems which worry people nowadays, and so on. You should write about Christmas when people are making preparations for the festival, and about summer holidays when the summer is approaching. হুম, মানে সময়ের সঙ্গে সঙ্গে লেখার যে একটা প্রাসঙ্গিকতা বেড়ে যায়, এগুলো আমরা খুব ভালো করে জানি। যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে আহ, প্রত্যেক সময় লেখার ধরন পাল্টে যায়, আমরা বুঝে যাই যে কালকে কি ধরনের লেখা সোশ্যাল মিডিয়ায় আসবে। As much as possible, choose subjects of which you have personal experience. পার্সোনাল এক্সপিরিয়েন্স সঙ্গে যে রিলেট করে তোমাকে লেখা লিখতে হবে, যেই বিষয় সম্পর্কে তোমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই সেই বিষয়ে লিখলে কি হবে যে সেই লেখাটি কখনোই খুব একটা জেনুইন কাইন্ড অফ রাইটিং হবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সবসময় কি পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে? পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে এমন নয় যে যে মানে তিনি বলতে চাইছেন যে এমন ধরনের এক্সপিরিয়েন্স যার সঙ্গে তুমি নিজেকে রিলেট করতে পারবে, কারণ হয়তো সিমিলার এক্সপিরিয়েন্স তোমার জীবনে আছে, মানে হয়তো সেরকম নয় কিন্তু সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে। মানে এমন ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে তুমি বলছো যেটার সঙ্গে তোমার মানে লাইফের কোনো কানেকশনই নেই, তোমার এক্সপিরিয়েন্সের সঙ্গে তোমার লাইফস্টাইলের সঙ্গে তার কোনো কোনো যোগ নেই, বা সেই সম্পর্কে তুমি একেবারেই যে ফ্যামিলিয়ার নও, তাহলে সেই ধরনের বিষয় নিয়ে কিন্তু লিখতে গেলে সেই লেখাটি কখনোই খুব একটা জেনুইন রাইটিং হবে না, তাই না? তাই সেজন্যই বলা হচ্ছে যে সবসময় এমন বিষয় নিয়ে লেখো যেটার সঙ্গে যে তোমার যে কোনো না কোনো ভাবে যে একটা ফ্যামিলিয়ারিটি আছে, তবে সেই লেখাটি জেনুইন রাইটিং হবে। আহ সেজন্য দেখা যায় যেগুলো যেই লেখা যে তোমার যে সময়, তোমার যে লোকালিটি, তোমার যে ট্র্যাডিশন, তোমার যে কালচার, সেগুলো সেগুলোর প্রতি যদি সেটা রুটেড থাকে, তাহলে সেই লেখাটি খুব জেনুইন হয়। রিসার্চের ক্ষেত্রেও তাই, সেটা খুব জেনুইন রিসার্চ হয়। আগে আমরা যে ধরনের রিসার্চ করতাম সেগুলো খুব একটা জেনুইন রিসার্চ হতো না, কারণ আমাদের লেখা যা কিছু আমরা লিখতাম রিসার্চের টপিক যেগুলো আমরা চুজ করতাম তার সঙ্গে আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সই থাকতো না। এখনকার দিনে সেগুলো একটু চেঞ্জ হচ্ছে, ভাবনাগুলো বা রিসার্চ টপিক গুলো যেগুলো আমরা এখন দেখি যে সেগুলো যে ভীষণ রকম ভাবে লোকাল, ভীষণ রকম ভাবে যে যে নিজস্ব যে কালচার, ইন্ডিজেনাস বিষয়গুলোকে আমরা নিয়ে আসতে পারছি, যেটা আগে সেই সুযোগটা ছিল না, যার ফলে সেই লেখাগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়। আহ You will be able to write on these much more convincingly and with great authority than on subjects about which you have only second hand information. হুম, তো সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন নিয়ে কখনোই কোনো লেখা লেখা যায় না। যে যেই লাইফটা সম্পর্কে আমি একেবারেই পরিচিত নই সেটা নিয়ে কখনোই লেখা যায় না যতক্ষণ না সেটার সঙ্গে একটা ফার্স্ট, সরি, সেকেন্ড হ্যান্ড
ইনফরমেশন, সরি ফার্স্ট হ্যান্ড মানে এক্সপিরিয়েন্স রয়েছে, সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন নিয়ে সেটাকে কখনোই লেখা যায় না। প্রেজেন্টেশন ইজ ভেরি গ্রেট ইম্পর্টেন্স ইন গুড রাইটিং। Your opening paragraph should arrest the reader's attention. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে হাউ শুড ওয়ান বিগিন দ্য রাইটিং। যে দেখা যাচ্ছে যে লেখাটা শুরুর ক্ষেত্রে তুমি এমন ভাবে কিছু কথা বলছো যে কথাগুলো খুব জেনারেল কথা, যেগুলো সবাই বলে, আহ, এবং অলরেডি সেই কথাগুলো অনেকবার বলা হয়ে গেছে, বা যে রিডার যখন পড়ছে সে কথাগুলো জানে, এবং তুমি যে অ্যাকচুয়ালি ঠিক কি বলতে চাইছো সেটা বোঝা যাচ্ছে না, বা তার মনে হচ্ছে যে এই কথাগুলো সে কেনই বা বলছে। তা যার ফলে কি হচ্ছে, সে কিন্তু তোমার লেখাটা আর পড়বে না, কারণ সে ইন্টারেস্ট ফিল করবে না। আহ, যে তাহলে তোমাকে কি করতে হবে, যে ফার্স্ট প্যারাগ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে প্রথমেই বোঝাতে হবে যে তুমি এমন একটি বিষয় নিয়ে বলতে চাইছো যেটা খুব যে রিডার্স এর ক্ষেত্রে তার মনে হতে পারে যে যে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এবং তার খুব একটা বেশি জানা নেই এই বিষয়টা সম্পর্কে, যার ফলে সেই জায়গাটা কিন্তু প্রথমেই পয়েন্ট আউট করতে হবে। সেজন্য এখানে হচ্ছে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। ইফ আর গোয়িং টু গিভ দ্য রিডার সাম ইনফরমেশন, টেল হিম what subject you are going to deal with. If you are going to argue in support of a particular point of view, say what this point of view is. There is no harm in starting the reader in this first paragraph by putting forward a new and apparently paradoxical point of view. শুরুতে একটা কোনো নিউ আইডিয়াস এর কথা বলা, একটা স্ট্রাইকিং কিছু বলা, বা এমন একটা কিছু বলা যেটা খুব প্যারাডক্সিক্যাল কথা, মানে যে মনে হতে পারে যে যে যেটা একটা খুব জেনারেল কনসেপ্ট, তার সঙ্গে রাইটার এমন একটা কিছু বলছেন যেটা তার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। প্রোভাইডেড ইউ হ্যাভ কনভিনসিং আর্গুমেন্ট টু সাপোর্ট ইট। কিন্তু আমি শুরুতে একটা খুব একেবারে স্ট্রাইকিং একটা কিছু বললাম, এমন একটা কিছু বললাম যেটা, যে কথাটা প্যারাডক্সিক্যাল মনে হচ্ছে রিডারের ক্ষেত্রে, তখন কিন্তু রিডার কি করবে, যে যে তুমি কেন এই কথাটা বলছো সেটা বোঝার জন্য সে কিন্তু তোমার লেখাটা পড়বে। কিন্তু পড়তে গিয়ে সে দেখলো যে আহ, যে তুমি যে আর্গুমেন্টটা দিচ্ছ তার এগেনস্টে, সেই আর্গুমেন্টটা খুবই একটা পুয়ার আর্গুমেন্ট, খুবই উইক, তুমি খুব ঠিকঠাক ভাবে সেটাকে এস্টাবলিশ করতে পারলে না, তাহলে কিন্তু সেই লেখাটা খুব একটা ভ্যালু থাকলো না। যদিও সেটা তুমি স্টার্ট করলে খুব ভালোভাবে, একটা খুব স্ট্রাইকিং একটা কিছু দিয়ে বলতে শুরু করলে, কিন্তু তার যে এগেইনস্ট যে আর্গুমেন্টটা দরকার, যে লজিক্যাল আর্গুমেন্টটা দরকার, সেটা তুমি ডেভেলপ করতে পারলে না। হ্যাঁ, তো প্রোভাইডেড ইউ হ্যাভ কনভিনসিং আর্গুমেন্টস, তার কনভিনসিং আর্গুমেন্ট থাকতে হবে টু সাপোর্ট ইট ইন দ্য রেস্ট অফ হোয়াট ইউ রাইট। দ্য মেইন বডি of your piece of writing should collect together and present the ideas promised in the first paragraph. হুম? তো শুরুতে আমি যে কথাটি বলেছিলাম, যে স্ট্রাইকিং যে রিমার্কটি করেছিলাম, সেটাকে আমাকে অবশ্যই এস্টাবলিশ করতে হবে। দেখা গেল যে শুরু করলাম আমি একটি বিষয় দিয়ে, কিন্তু সেই আহ, যে সেই টপিকে আমি আর ফিরে আসতে পারলাম না। The main body of your piece of writing should collect together and present the ideas promised in the first paragraph. The first paragraph আমি যেই কথাটি বলেছিলাম, যেটাকে আমি আরো বেশি লজিক্যালি প্রুফ করব বলে যে 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 জেস্টারটা আমি তৈরি করেছিলাম, সেটা দেখা গেল যে পরে আর সেটা এলো না। or give good arguments to support the view put forward there. You should come to the point at once. Say what you promise to say, avoiding irrelevant material, and then finish. তাহলে কি হচ্ছে, ইরেলিভেন্ট মেটেরিয়াল আনা যাবে না, অপ্রাসঙ্গিক কথা সেখানে বলা যাবে না, বা যে বিষয় নিয়ে আমি বলছি সেই বিষয়ের বাইরে দেখা গেল যে অন্য বিষয় সেখানে বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে, আহ, যে সেখানে দেখা গেল যে আমি এমন কিছু বলতে শুরু করলাম যেটা এখানে বলাটা প্রয়োজন নয়, ছিল না, সেটা যতই গুরুত্বপূর্ণ কথা হোক না কেন, যদি তার সঙ্গে কোনো কানেকশন না থাকে, তাহলে সেটাকে কখনোই আনা যাবে না, কারণ তার রিডারের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে, রিডার বুঝতে পারবে না যে তুমি তোমার যে পয়েন্ট অফ আর্গুমেন্ট অ্যাকচুয়ালি কি, তুমি কোনটা বলতে চাইছো আর বোঝা যাচ্ছে না, কারণ তুমি অনেকগুলো আর্গুমেন্ট যে দিচ্ছ, যেগুলো প্রত্যেকটা খুব স্ট্রং, কিন্তু একটার সঙ্গে আরেকটা কোনো কানেকশন নেই, যার ফলে কি হচ্ছে যে তোমার যে মেইন পয়েন্ট অফ আর্গুমেন্ট সেটা কিন্তু মানে ইট উইল বি লস, যার ফলে রিডার কি হবে, যে খুব কনফিউজড হবে যে তুমি অ্যাকচুয়ালি ঠিক কি বলতে চাইলে সেটা বোঝা গেল না। So you should come to the point at once,
say what you promise to say, avoiding irrelevant material, and then finish. ঠিক আছে? Your last paragraph or sentence should bring what you have written to a neat, satisfying end. তাহলে একটা স্যাটিসফাইং এন্ড হতে হবে, যে না, যে রাইটার যেটা দিয়ে শুরু করেছিলেন, যে তিনি একটা তার লেখার মধ্যে যে একটা শুরুতেই যে একটা যে একটা একটা স্ট্রাইকিং যে রিমার্ক তিনি করলেন, সেটাকে কিন্তু ফাইনালি তিনি এস্টাবলিশ করলেন, এবং সেটা খুব স্যাটিসফ্যাক্টরিলি তিনি এস্টাবলিশ করলেন। তাই সেই স্যাটিসফাইং যে এন্ডটা কিন্তু লেখার মধ্যে থাকতে হবে, লিভিং দ্য রিডার উইথ এ ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট ইউ হ্যাভ বিন সেইং। ঠিক আছে, আজকে এইটুকু থাক, নেক্সট দিন আমরা এর পর থেকে শুরু করব, আজকে যে অনেকটা সময় চলে গেল। ঠিক আছে, আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেটা করতে পারো।